আসসালামু আলাইকুম। আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনেকেই সহজ সরল মানুষ বলেন, কিন্তু বিষয়টি আসলেই ততটা সহজ নয়। তিনি বেশ কিছু সাক্ষাৎকারে খোলামেলা কথা বলেছেন। আমি মনে করি তার পিছনেও বিশেষ কিছু উদ্দেশ্য রয়েছে তার বোকাশোকা রকমের কথাবার্তার মধ্যে। নির্বাচন নিয়ে তিনি নানান সময় নানান ধরনের কথা বলছেন। বিদেশে মাটিতে বসে তিনি এখন নতুন কথা শোনালেন। বিশ্ব অর্থনৈতিক ফোরাম WEF এর বার্ষিক সম্মেলনে যোগ দিতে তিনি এই মুহূর্তে সুইজারল্যান্ডের দাভোসে রয়েছেন। সেখানে WEF এর প্রতিষ্ঠাতা ক্লাউস শোয়েবের সঙ্গে একটি বৈঠকে যে মন্তব্যটি করেছেন তা হচ্ছে এরকম যে সরকার নির্বাচন আয়োজনের অপেক্ষায় রয়েছে, তবে এখন দেশের জনগণকে সিদ্ধান্ত নিতে হবে প্রক্রিয়াটি কেমন হবে। দেশের মানুষ কোন ধরনের নির্বাচন চায় সেটি না জেনে সরকার নির্বাচন আয়োজন করতে পারবে না। বিষয়টি বোঝা গেল তো? এতদিন তিনি বলেছেন যে রাজনৈতিক দলগুলো যা চাইবে তাই হবে। তিনি এই মন্তব্যও করেছেন যে রাজনৈতিক দল যদি চায় যে কোনো সংস্কারের প্রয়োজন নেই তাহলে আমরা এখনই নির্বাচন দিয়ে দেব। আর এখন তিনি বলছেন জনগণ যখন চাইবে তখন নির্বাচন দেয়া হবে, সরকার নির্বাচনের অপেক্ষায় রয়েছে। জনগণের চাওয়া তিনি বুঝতে পারছেন কিভাবে? জনগণের চাওয়াটার ব্যারোমিটারটা কি দিয়ে তিনি মাপতে পারছেন যে জনগণ কি চাইছে? জনগণের প্রতিনিধিত্ব করে রাজনৈতিক দলগুলো। এখন অধিকাংশ রাজনৈতিক দল যদি একটা সিদ্ধান্তে পৌঁছায় যে না, ন্যূনতম সংস্কারের মাধ্যমে নির্বাচনটি হওয়া সম্ভব, সেটি এই বছরের, সেটি জুলাই আগস্ট হোক ডিসেম্বর হোক, যে সময়ের মধ্যে হোক, যদি তারা এটি বলে তাহলে তো সেটাই আমাদের জনগণের চাওয়া বুঝে নিতে হবে। নাকি নির্বাচন দেওয়ার জন্য গণভোটের অনুষ্ঠান করতে হবে যে জনগণ কবে নির্বাচন চায়, 6 মাস, 1 বছর না 1.5 বছর? ডক্টর মোহাম্মদ ইউনূস কথাও বলেছেন যে গত 16 বছরে বাংলাদেশে যারা নতুন ভোটার হয়েছেন তাদের ভোট দেওয়ার সুযোগ হয়নি, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আওয়ামী লীগ সরকারকে উদ্দেশ্য করে বলেছেন। কথা অবশ্যই সত্য, খুব ভালো কথা বলেছেন, কিন্তু যে সুযোগটি এসেছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়ার পথে বাংলাদেশকে নিয়ে যাওয়ার জন্য, সেই পথ কেন তিনি অবরুদ্ধ করে রেখেছেন? কেন এই সরকারের 6 মাস হয়ে যাওয়ার পরেও কোনো ধরনের সংস্কারের পথে হাঁটতে পারেননি, শুধু সংস্কারের মূলা ঝুলিয়ে রেখেছেন এবং নির্বাচন কবে হবে তা নিয়ে একটা ভয়ঙ্কর অনিশ্চয়তার মধ্যে রেখেছেন? তাহলে নতুন ভোটার দূরের কথা, যারা পুরানো ভোটার হয়ে আছেন, যারা 3টি নির্বাচনে ভোট দিতে পারেননি 16 বছর ধরে, তাদেরকে কেন বঞ্চিত করা হচ্ছে? কাদের উদ্দেশ্যে, কাদেরকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য? এগুলো তো আমরা বুঝি, নতুন কিছু নয়। প্রধান উপদেষ্টা বলছেন ওই বৈঠকে যে যদি মানুষ দ্রুত সংস্কার চায় তাহলে আমরা এই বছরের শেষ নাগাদ নির্বাচন করার লক্ষ্য নিয়েছি। আর যদি বলে না আমাদের দীর্ঘমেয়াদী সংস্কার দরকার তাহলে আমাদের আরো 6 মাস লাগবে। দীর্ঘমেয়াদী সংস্কারের জন্য কি মাত্র 6 মাস বাড়তি সময়ের প্রয়োজন? এটা তো অনন্তকাল ধরে চলতে থাকবে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এগুলো সবাই বলছে, এগুলো চর্বিত চর্বণ, কিন্তু তিনি শুধু বুঝতে পারছেন না, তার উপদেষ্টারা বুঝতে পারছেন না, তার প্রেস সচিব বুঝতে পারছেন না, আর সবাই বুঝতে পারছেন। সংস্কারের কথা শুধুমাত্র কারা বলছে? পূর্ণ সংস্কারের কথা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতা। এখন বৈষম্য শব্দটাও পচে গেছে, বিপ্লব শব্দটা যেমন পচিয়ে ফেলেছে, বৈষম্য বিরোধী শব্দগুলো উচ্চারণ করতে আমাদেরকে হিসাব নিকাশ করে বলতে হয় আসলে কাদেরকে আমরা বৈষম্য বিরোধী বলবো। বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে নেমে তারা এখন সব জায়গায় বৈষম্য সৃষ্টি করছে। স্পষ্টত দেশের 18 কোটি মানুষের মধ্যে হয়তো 2-4-5 লাখ বাদে আর সবার সঙ্গে বৈষম্য করছে। এদিকে আবার নতুন করে হুঙ্কার ছেড়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। কি হুঙ্কার, কোথায় দিলেন? বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যারা সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন 5 আগস্ট গণঅভ্যুত্থানে বা হাসিনা বিরোধী আন্দোলনে যারা ভূমিকা রেখেছেন, তাদের একটি সমাবেশ ছিল আহতদের নিয়ে। সেখানে নাসিরউদ্দিন পাটোয়ারি বলছেন গণপরিষদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে। কাকে বলছেন? সরকারের উদ্দেশ্যই তো, এবং সরকার সেটা খুব ভালোভাবে নিচ্ছে, নেয়ারই কথা। তার কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস তো টিকে আছে তাদের জোরেই।
আমি বলছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এত সহজ সরল মনে করার কোনো কারণ নেই। যিনি সারা বিশ্বে ঘুরে বেড়ান, সারা বিশ্বের বিভিন্ন পলিটিক্যাল, নন পলিটিক্যাল, সোশ্যাল অ্যাক্টিভিস্টদের সাথে উঠা বসা করেন, তিনি এতটা কম বুঝবেন নিশ্চয়ই সেটি মনে করার কোনো কারণ নেই। তিনি বুঝে শুনে এগোচ্ছেন। নাসিরউদ্দিন পাটোয়ারি যেই হুমকিগুলো দিচ্ছেন, আরো গণপরিষদ নির্বাচনের প্রস্তুতি নেওয়ার কথা বলছে। গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ এবং সম্ভাবনা নির্ধারিত হবে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মুজিববাদী সংবিধান থেকে বের হতে হবে। তিনি বলছেন ৭২-এর সংবিধানের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করা অসম্ভব। এর মধ্যে আমাদের তারা যে ৭২ সংবিধান ছুঁড়ে ফেলে নতুন সংবিধান করে বা গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান রচনা করবে, সেইখানে যদি কেউ বাধা দিতে আসে তার পরিণতি শেখ হাসিনার মতো হবে। কেউ যদি দেশীয় আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র করতে চায় তাহলে তাদের বিরুদ্ধে রাজপথে লড়াই হবে। এই হুঙ্কার কাদের উদ্দেশ্যে দেওয়া হচ্ছে? এসব করে দেশকে কোথায় নিয়ে যাচ্ছে তারা? 111-এর দায় চাপানোর চেষ্টা করা হয়েছে ছাত্র উপদেষ্টাদের পক্ষ থেকে বিএনপির কাঁধে, যে বিএনপি 111 ডেকে নিয়ে আসতে চাইছে অস্থিতিশীলতা সৃষ্টির মাধ্যমে। কিন্তু আমরা তো জানি যে 111-এর শিকার হয়ে বিএনপিকে কতটা খেসারত দিতে হয়েছে। বিএনপি নেতারা সেটি শুক্রবারও স্পষ্ট করে বলেছেন, 111-এর সবচেয়ে বড় খেসারত দিতে হয়েছে বিএনপিকে। তাহলে বিএনপি কেন 111 ডেকে নিয়ে আসবে? নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ বা সরকার 3 উপদেষ্টা যারা রয়েছেন, তাদের সঙ্গে সরকারের আঁতাতটি কোথায় আমরা তা স্পষ্টই বুঝতে পারি। এদের বাইরে সরকারের অন্য আর যারা রয়েছেন উপদেষ্টা হিসেবে, তারাও তাদের সুরে সুর মিলাচ্ছেন। এতে অবাক হওয়ার কিছু নেই। কিন্তু যেটি বলছিলাম যে তারা কোথায় নিয়ে যাচ্ছে, তারা কতটা সফল হবে, নিশ্চিত করে বলা যায় সফলতার দ্বার প্রান্তেও তারা যেতে পারবে না। এবং যে হুঙ্কার দিলেন যে যারা এর বিরোধিতা করবে, অর্থাৎ তারা যা চাইছে তার বিরোধিতা যারা করবে, তাদেরকে শেখ হাসিনার মতন ভয়ঙ্কর পরিণতি ভোগ করতে হবে। আবার আসিফ মাহমুদ সরকারের আরেক উপদেষ্টা আবার একটু ভিন্ন স্টাইলে কথা বলেছেন যে গণতান্ত্রিক রাজনীতিতে ভিন্ন মত থাকবে, কিন্তু জাতীয় ঐক্যের ক্ষেত্রে আমাদের সবাইকে এক হতে হবে। জাতীয় ঐক্য কোনটা? তারা যেটি বলছে সেগুলোই জাতীয় ঐক্য। এর বাইরে আর সব রাজনৈতিক দল যা বলছে সেগুলো কোনো কিছু ধর্তব্য নয়। তারাও ভালো জানে যে মানুষ কি চায়। কিন্তু এইভাবে জোর করে ক্ষমতায় থেকে কে বড় ফ্যাসিবাদী তার পরিচয় দিচ্ছে, কারা বড় ধরনের সবচেয়ে বৈষম্য সৃষ্টিকারী, সেগুলো নিশ্চয়ই মানুষের কাছে, মানুষের সামনে ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। স্পষ্ট হতে থাকুক, মানুষই সিদ্ধান্ত নেবে। আল্লাহ হাফেজ, ভালো থাকুন সবাই।